দীর্ঘ কয়েক দশক পর বেরিয়ে এলো অবিশ্বাস্য তথ্য। নিজ পরিবারের হাতেই খুন হয়েছিলেন সালমান শাহ। চলুন বিস্তারিত জানে আজকের বিশেষ প্রতিবেদনে। মাত্র 24 বছর বয়সে হঠাৎ করে থেমে যায় এক উজ্জ্বল নক্ষত্রের জীবন। 1996 সালের 6 সেপ্টেম্বর ঢাকার নিউ ইস্কাটনের নিজ বাসায় পাওয়া যায় সালমান শাহর মরদেহ। যে নায়ককে ঘিরে তখন পুরো বাংলাদেশের তরুণ প্রজন্ম ছিল উন্মাদ, তার এমন আকস্মিক মৃত্যু কেউ সহজে মেনে নিতে পারেনি। শুরুতে ঘটনাটি আত্মহত্যা হিসেবে সামনে এলেও সালমান শাহর পরিবার শুরু থেকে দাবি করে আসছিল যে এটি আত্মহত্যা নয়, বরং পরিকল্পিত হত্যাকাণ্ড। আর সেই দাবিকে ঘিরে শুরু হয় দীর্ঘ আইনি লড়াই। কিন্তু প্রশ্ন হলো, সালমান শাহর মৃত্যুর পেছনে আসলে কারা দায়ী ছিল? কেন তার পরিবার আত্মহত্যার সিদ্ধান্ত মেনে নেয়নি? আর প্রায় 30 বছর পর কেন এই ঘটনা আবার হত্যা মামলা হিসেবে নতুন করে আলোচনায় এলো? চলুন ফিরে যাই সেই 1996 সালের 6 সেপ্টেম্বরের সকালে। সালমান শাহ তখন ছিলেন বাংলাদেশের চলচ্চিত্রের সবচেয়ে জনপ্রিয় তারকাদের একজন। অভিনয়ের পাশাপাশি তার পোশাক, চুলের স্টাইল, সানগ্লাস, বাইক চালানোর ধরন সবকিছুই হয়ে উঠেছিল তরুণদের কাছে নতুন এক ফ্যাশনের প্রতীক। কিন্তু জনপ্রিয়তার শীর্ষে থাকা অবস্থাতেই মাত্র 24 বছর বয়সে তার মৃত্যু পুরো চলচ্চিত্র অঙ্গনকে নাড়িয়ে দেয়। তার মরদেহ উদ্ধারের পর ঘটনাটি আত্মহত্যা হিসেবে তদন্ত করা হয়। পরবর্তী সময়ে বিভিন্ন তদন্ত ও বিচার বিভাগীয় অনুসন্ধানেও আত্মহত্যার বিষয়টি উঠে আসে। কিন্তু সালমানের মা নীলা চৌধুরী এই সিদ্ধান্ত মেনে নেননি। তার অভিযোগ ছিল তার ছেলে আত্মহত্যা করেননি, বরং তাকে হত্যা করা হয়েছে এবং ঘটনাটিকে আত্মহত্যা হিসেবে দেখানোর চেষ্টা করা হয়েছে। এরপর বছরের পর বছর ধরে চলতে থাকে মামলা, তদন্ত এবং আদালতের লড়াই। এই সময় সালমান শাহর মৃত্যুর সঙ্গে বিভিন্ন ব্যক্তির নাম জড়িয়ে নানা অভিযোগ সামনে আসে। মামলার এজাহারে সালমান শাহর সাবেক স্ত্রী সামিরা হক, ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই, অভিনেতা আশরাফুল হক ডন সহ মোট 11 জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়। অন্যদিকে মামলার অভিযোগে দাবি করা হয় যে সালমান শাহকে হত্যার জন্য অর্থের বিনিময়ে একটি পরিকল্পনা করা হয়েছিল এবং পরে ঘটনাটিকে আত্মহত্যা হিসেবে উপস্থাপনের চেষ্টা করা হয়। কিন্তু এই ভয়ঙ্কর অভিযোগের সত্যতা কি, সেটি এখন তদন্তের সবচেয়ে বড় প্রশ্ন। আর এই রহস্যের সঙ্গে জড়িয়ে আছে আরও একটি বিতর্কিত নাম, তিনি হলেন রিজভী আহমেদ। 1997 সালে তিনি সালমান শাহর মৃত্যুর ঘটনায় রাজসাক্ষী হয়েছিলেন বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। কিন্তু বহু বছর পর তার বক্তব্যে পরিবর্তন আসে। কখনো তিনি হত্যার কথা বলেছেন, আবার পরবর্তী সময়ে সালমান শাহ আত্মহত্যা করেছিলেন বলেও দাবি করেছেন তিনি। তার বিভিন্ন সময়ের পরস্পর বিরোধী বক্তব্যকে ঘিরে তৈরি হয়েছে আরও রহস্য। অভিনেত্রী শাবনূরও সম্প্রতি এসব অভিযোগের তীব্র প্রতিবাদ করেছেন। তিনি দাবি করেন সালমান শাহ ছিলেন তার প্রিয় সহশিল্পী এবং বড় ভাইয়ের মতো। অর্থাৎ 3 দশক পরও এই ঘটনায় ঘিরে সামনে আসছে নতুন দাবি, পাল্টা দাবি এবং প্রশ্ন। আর ঠিক এখানে সালমান শাহর মৃত্যুর রহস্য আরও গভীর হয়ে যায়। তবে সালমান শাহকে শুধু তার মৃত্যুর রহস্য দিয়ে বিচার করলে তার বিশাল আবেদনকে ছোট করা হবে। কারণ তিনি ছিলেন এমন একজন তারকা যিনি অল্প সময়ের মধ্যেই বাংলাদেশের চলচ্চিত্রে নিজের একটি আলাদা যুগ তৈরি করে ফেলেছিলেন। বাংলাদেশের গণ্ডি পেরিয়েও তার জনপ্রিয়তার কথা উঠে এসেছে ভারতের চলচ্চিত্র অঙ্গনে। কলকাতার জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত সালমান শাহর অভিনয় ও ব্যক্তিত্বের প্রশংসা করেছেন। তার মতে সালমান শাহ বেঁচে থাকলে দুই বাংলার চলচ্চিত্রে আরও বড় পরিবর্তন আসতে পারত। ভারতের চলচ্চিত্রের আরেকজন জনপ্রিয় অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় সালমান শাহর অকাল মৃত্যুতে দুঃখ প্রকাশ করেছিলেন এবং 90-এর দশকে তার স্টাইল ও অভিনয়ের স্বাতন্ত্র্যের কথা উল্লেখ করেছিলেন। আর বাংলাদেশের বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় নায়ক শাকিব খানও সালমান শাহকে শ্রদ্ধা ভরে স্মরণ করেছেন। অর্থাৎ মৃত্যুর প্রায় 3 দশক পরও সালমান শাহর প্রভাব শেষ হয়নি, বরং সময় যত যাচ্ছে নতুন প্রজন্মের কাছেও তিনি হয়ে উঠেছেন আরও বেশি কিংবদন্তি। সেই এজাহার অনুযায়ী ডনের পরিকল্পনায় সালমান শাহকে পৃথিবী থেকে সরিয়ে দিতে 12 লাখ টাকার গোপন চুক্তি করা হয়েছিল। সালমান শাহর মৃত্যুর তদন্তের সুবিধার জন্য ইতিমধ্যেই ডনকে আটক করা হয়েছে। সালমান শাহর মৃত্যুর রহস্য নিয়ে আপনার মূল্যবান মতামতটি অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন।